দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চায়ের দোকান সবখানে একটি প্রশ্ন ঘুরছে, আচ্ছা দুবাই পুলিশ যদি তাকে ধরেই থাকে তাহলে কি কাল পরশুই তাকে বিমানে তুলে ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে? অনেকের ধারণা এমনটাই, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। কারণ বিদেশে গ্রেফতার হওয়া আর দেশে ফিরিয়ে আনা এই দুটি বিষয় এক নয়। আজকের প্রতিবেদনে খুব সহজ ভাষায় জানাবো দুবাই থেকে বাংলাদেশে একজন অভিযুক্তকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া আসলে কি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে 2014 সালে একটি দণ্ডপ্রাপ্ত বন্দী হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এটি পূর্ণাঙ্গ প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন চুক্তি নয়, অর্থাৎ একজন ব্যক্তি বিদেশে সাজাপ্রাপ্ত হলে তিনি নিজ দেশে বাকি সাজা ভোগ করতে পারবেন। এ ধরনের ব্যবস্থার কথা এতে রয়েছে, কিন্তু কোনো পলাতক আসামিকে সরাসরি ধরে দেশে পাঠিয়ে দেওয়ার বিষয়টি আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এখন ধরুন দুবাইয়ে কাউকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মানে কি তিনি বাংলাদেশে ফেরত আসছেন? একদমই না। একটি উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হবে। ধরুন আপনি একটি বাসে উঠেছেন। বাসে উঠলে কি আপনি গন্তব্যে পৌঁছে গেলেন? না। ঠিক তেমনি গ্রেফতার মানে হলো সংশ্লিষ্ট দেশের হেফাজতে যাওয়া, কিন্তু বাংলাদেশে ফেরত আসার জন্য শুরু করতে হয় আরেকটি দীর্ঘ আইনি যাত্রা। তাহলে এরপর কি করবে বাংলাদেশ? প্রথম ধাপে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাতের কাছে আবেদন জানাতে হবে। বলতে হবে এই ব্যক্তি বাংলাদেশের মামলার আসামি, আমরা তাকে ফেরত চাই। কিন্তু শুধু চিঠি পাঠালেই হবে? এর সঙ্গে পাঠাতে হবে আদালতের গ্রেফতারি পরোয়ানা, মামলার নথি, অভিযোগের বিবরণ, তদন্ত সংক্রান্ত তথ্য এবং অন্যান্য আইনি দলিল। অর্থাৎ এখানে ফেসবুক পোস্ট নয়, ফাইলই আসল শক্তি। এরপর বিষয়টি চলে যাবে আমিরাতের বিচারিক প্রক্রিয়ায়। সেখানে আদালত কয়েকটি বিষয় খতিয়ে দেখবে। বাংলাদেশ যে অভিযোগ করেছে সেটি তাদের আইন অনুযায়ীও অপরাধ কিনা, বাংলাদেশ যে অভিযোগ করেছে সেটি তাদের আইন অনুযায়ীও অপরাধ কিনা, পাঠানো নথিপত্র যথেষ্ট কিনা এবং আবেদনটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা। অর্থাৎ বিচারক এখানে অনেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষকের মতো। খাতা জমা দিলেই যে A+ পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এখানেই শেষ নয়, অভিযুক্ত ব্যক্তিরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। তিনি আদালতে বলতে পারেন বাংলাদেশে গেলে তার নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন, অথবা ন্যায় বিচার পাওয়া নিয়ে তার উদ্বেগ থাকতে পারে। এসব যুক্তি তুলে ধরে তিনি আইনজীবী নিয়োগ করতে পারবেন, আবেদন করতে পারবেন, আপিলও করতে পারবেন এবং নতুন নতুন আইনি চ্যালেঞ্জও উত্থাপন করতে পারবেন। তখন পুরো বিষয়টি অনেকটা টেস্ট ম্যাচের মতো হয়ে যায়, যেখানে খেলা একদিকে শেষ হয় না, কখনো কয়েক মাস, কখনো কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এখন অনেকেই প্রশ্ন করেন, ইন্টারপোল কি কাউকে ধরে বিমানে তুলে দেয়? উত্তর হলো না। ইন্টারপোলের নিজস্ব গ্রেফতারকারী বাহিনী নেই। তারা মূলত বিভিন্ন দেশের পুলিশের মধ্যে তথ্য আদান প্রদান এবং সমন্বয়ের কাজ করে। সহজ ভাষায় বললে ইন্টারপোল অনেকটা আন্তর্জাতিক একটি তথ্য বিনিময় প্ল্যাটফর্ম। তারা কোনো ব্যক্তিকে গ্রেফতার বা প্রত্যর্পণ করে না, চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট দেশের আদালত এবং সরকার। সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর যদি আদালত সিদ্ধান্ত দেয় যে অভিযুক্তকে বাংলাদেশে পাঠানো যেতে পারে, তখন শুরু হবে শেষ অধ্যায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা আমিরাতে যাবেন, আইনি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর অভিযুক্তকে নিয়ে আসা হবে বাংলাদেশে, আর দেশে পৌঁছানোর পর তাকে আদালতে হাজির করা হবে। এখন প্রশ্ন হলো, বেনজির আহমেদের ক্ষেত্রে কি ঘটতে পারে? যদি সত্যিই তার গ্রেফতারের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় এবং বাংলাদেশ সরকার তাকে ফেরত আনার জন্য আনুষ্ঠানিক আবেদন করে, তাহলে সামনে তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রথমত, বাংলাদেশ কত দ্রুত এবং কত শক্তিশালী আইনি নথিপত্র উত্থাপন করতে পারে। দ্বিতীয়ত, সংযুক্ত আরব আমিরাতের আদালত সেই আবেদনকে কিভাবে মূল্যায়ন করে। আর তৃতীয়ত, অভিযুক্ত পক্ষ কোনো আইনি চ্যালেঞ্জ বা আপিল করে কিনা। এই তিনটি প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে দুবাই থেকে ঢাকা পর্যন্ত যাত্রাপথ কতটা দীর্ঘ হবে। তাই বিদেশে গ্রেফতার হওয়া কোনো ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনা শুধু পুলিশি অভিযান নয়, এটি আইন, কূটনীতি, আদালত এবং আন্তর্জাতিক সহযোগিতার জটিল সমন্বয়। আর সেই কারণে গ্রেফতারের খবর প্রকাশ পেলেই কাউকে পরদিন বিমানে তুলে দেশে আনা সম্ভব হয় না।
সামনে পথটি অনেক দীর্ঘ, আর সেই পথের প্রতিটি ধাপে নির্ধারিত হয় আন্তর্জাতিক আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন বাংলা অ্যাফেয়ার্স এর কমেন্ট বক্সে।